হ্যাঁ, আপনারা তো দেখেছেন যে ইসরো থেকে সায়েন্টিস্টরা ছেড়ে চলে যাচ্ছে, সেটাকেও মোদির ব্যর্থতা বলে চালানোর কত চেষ্টা হচ্ছিল। তো যারা এটা দেখেছেন আজকের খবরটাও দেখবেন। স্কাইরুট বলে একটি কোম্পানি, যেটি ইসরোরই দুজন ছেড়ে যাওয়া ইয়ং সায়েন্টিস্ট বানিয়েছিল, আজকে তারা তাদের প্রথম অরবিটাল রকেট ছেড়েছে। দে ওয়ান্ট টু বি কম্পিটিশন টু দ্য স্পেস এক্স, যেটা কিনা $1 ট্রিলিয়ন কোম্পানি। দেখুন, এটা তো কোনো সন্দেহ নেই যে ইসরোর অধিকাংশ কোম্পানি অনেক সায়েন্টিস্টই স্কাইরুটে এসছে এবং আরও আসবেও। তো প্রবলেমটা হচ্ছে এই যে অনেকেই এটা বুঝতে চাইছেন না যে বিজেপি, প্রথমত ফার্স্ট অফ অল আমি বিজেপি গভর্নমেন্টকে ফুল ক্রেডিট দেবো না, কিন্তু ডেফিনেটলি মোদি দুটো ব্যাপারে তো ক্রেডিট পাবেনই। ধরুন, আজকে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর তৃতীয় দেশ যাদের কোনো একটা প্রাইভেট কোম্পানি রকেট ছাড়ার ক্ষমতা রাখে, রাইট? না, এটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ এই রকেটে করে এই যে স্যাটেলাইটগুলোকে পাঠায়, ঠিক আছে, একমাত্র চায়না আর অফকোর্স ইউএসের ক্ষমতা আছে। তো ইসরোও তো পাঠাতো, তাহলে প্রাইভেট এজেন্সির গুরুত্বটা কোথায়? খুব সিম্পলভাবে বুঝিয়ে বললে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে, ধরুন, এই যে মহাকাশে যত স্যাটেলাইট আছে তার যেমন গভর্নমেন্ট ইউজ আছে, মানে বিশেষ পরিমাণ ইউজ হয় ডিফেন্সে, ওয়েদারে, মোস্টলি ডিফেন্সে ইউজ হয়, পুলিশিংয়ে। কিন্তু কমার্শিয়াল ইউসেজ যেগুলো হয়, যেগুলো ধরুন, সেইগুলোতে কিন্তু ইসরোর একটা সমস্যা। ইসরোর অ্যাকচুয়ালি অতটা ব্যান্ডউইথ নেই, মানে ম্যাক্সিমাম যেটা আমি শুনছিলাম যে ধরুন আপনি ভারতবর্ষের একটা কমার্শিয়াল কোম্পানি, আপনি এখন একটা স্যাটেলাইট পাঠাতে চান আপনার কোনো কাজের জন্য, আপনার ইসরোতে হলে ইসরোর এখন মানে ওয়েটিং পিরিয়ড হচ্ছে 24 মাসের বেশি, অনেক সময় 3 বছরও হতে পারে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আগে আপনাদের মনে আছে কি না জানি না, আমরা তো নেহেরু এরিয়ার সন্তান। তো প্রথম যখন ফোন আসে না, ফোনের জন্য যখন শুধুমাত্র গভর্নমেন্টের বিএসএনএল ছিল, বা বিএসএনএল আগে তখন বোধহয় শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ টেলিকম ছিল, তারা ভারতে গিয়ে দিত, টেলিকম দিত। তো টেলিফোন লাইনের জন্য লোকজনকে 2 বছর ওয়েট করতে হতো, কারণ এটা পুরোপুরি সরকারি ব্যাপার। তো এই স্পেস এজেন্সিতেও পুরোপুরি ব্যাপারটা একই জায়গায়, ইসরোতে একই জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল। যেহেতু ইসরোর ফার্স্ট প্রায়োরিটি ছিল গভর্নমেন্ট এবং ডিফেন্স, সেহেতু কোনো প্রাইভেট যদি আপনি মানে কোম্পানি স্যাটেলাইট করতে যান, আপনি পেতেন না সময়। অতএব তাকে কী হতো, তাকে সবসময় স্পেস এক্স বা অন্য কোনো চাইনিজ কোনো কোম্পানির থ্রু দিয়ে, কারণ ভারতেরই কাজ কিন্তু অন্য দেশে এটাকে নিয়ে যেতে হতো। এই স্কাইরুট আসার ফলে যে সুবিধাটা হচ্ছে, এখন ভারতের কোম্পানিগুলো এবং বিদেশি কোম্পানিগুলো লঞ্চ করতে পারবে, রকেটে করে তাদের স্যাটেলাইট লঞ্চ করতে পারবে। শুধু তাই নয়, এরা পুরোপুরি উবের মডেল চালাচ্ছে, যে যেখানে অ্যাকচুয়ালি স্পেস এক্স খুব বাল্ক মডেলে কাজ করে আর কি। ওরা একসাথে অনেকগুলো স্যাটেলাইট ছেড়ে দেয় এবং একটা সার্টেন অ্যাঙ্গেলে ছাড়ে। এরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম কাস্টমাইজেশন করে ছাড়ছে, তাতে একটু খরচ বেশি আছে, কিন্তু তাতে অনেক স্যাটেলাইটের এই জিনিসটা দরকার। অর্থাৎ শুধুমাত্র ভারতের নয়, তারা বিদেশেরও প্রচুর স্যাটেলাইট লঞ্চের সুযোগ পাবে। এবার দেখুন, কোম্পানিটা অলরেডি $1 বিলিয়নের বেশি ভ্যালুয়েশন, এরা প্রচুর পরিমাণে এদের স্পেস সায়েন্টিস্ট দরকার, তারা ইসরো থেকে তো এক্সপিরিয়েন্স লোকজনকে বেশি দামে টানবেই। আর সবচেয়ে বড় কথা, এই কোম্পানির শেয়ার প্রাইস যেভাবে বাড়ছে, ওখানে যেই যাবে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে। তো ইসরো বিজ্ঞানীরা ওখানে থাকবে কেন, এখানে চলে আসবে। এবার সেটা তো ভালো জিনিস, আমি আবার বলছি, কারণ সেক্ষেত্রে প্রচুর ট্যালেন্টেড ছেলে আরও ইসরোয় চান্স পাবে, কাজ করার সুযোগ পাবে, স্কাইরুটেও কাজ করার সুযোগ পাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার জন্য কেন মোদিকে ধন্যবাদ দেওয়া যায়, কারণ 2020 সালে বিজেপি গভর্নমেন্ট এটাকে ডিরেগুলেট করে, অর্থাৎ আগে ইসরো ছাড়া অন্য কেউ স্পেসে কাজ করার সুযোগ পেত না। এটা কিন্তু প্রথম এই স্টার্ট আপের জন্য খুলে দেওয়া হয়। সেকেন্ডলি, আরও একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয় যে ইসরোর যত লঞ্চ প্যাড আছে, মানে লঞ্চিং প্যাডগুলো আছে, সেগুলো ওই প্রাইভেট কোম্পানিটা অনেক সস্তা ইউজ করতে পারবে। এটাতে ভারতে আরও অনেক বেশি ডলার আসবে। তার কারণ কি, অ্যাটলিস্ট সাউথ ইস্ট এশিয়ার অনেক কোম্পানি এখন ইউএস ছেড়ে দিয়ে এই স্কাই রুটের কাছে আসবে স্যাটেলাইট লঞ্চ করার জন্য, রাইট? সো ইটস মানি আর্নার ফর ইন্ডিয়া অ্যাজ ওয়েল। তো ঘটনাটা হচ্ছে এই যে, এই এখন ঘটনাগুলো অনেকে হয়তো জানেন না। আমরা যারা ফলো আপ করছিলাম, আমি এর আগেও পন্ডবেকারকে নিয়ে একটা, স্কাই রুটকে নিয়ে একটা নিউজ দিয়েছিলাম। লোকজন পড়েও না, পড়লেও বোঝেও না ভারতবর্ষে, আমি তো বলেইছি।
গণতন্ত্রের আইকিউ 20 নিচে। কেন যে ভারতে গণতন্ত্র রেখেছে আমি সত্যি বুঝি না। আমি আবার গ্যারান্টি দিয়ে বলছি যে ভারতে যদি এক পার্টি শাসন হতো অনেক ভালো হতো। আমার তো মানে আই হ্যাভ লস্ট মাই ফেথ অন ইন্ডিয়ান ডেমোক্রেসি কমপ্লিটলি। হ্যাঁ, মানে 20 বছর ইন্ডিয়ান ডেমোক্রেসি আমি চাই ফিরে আসুক, কিন্তু 20 বছর বাদে। তার আগে 20 বছর ভালো করে শিক্ষা ব্যবস্থাটা ভালো করে না লোকজনের একটু স্ট্যান্ডার্ড উন্নত করা দরকার। না হলে যেখানে মোদি বা বিজেপি ভালো করছে সরকারের, সেটা বোঝার মতো মানে কী বলবো, সেটা বোঝার মতো বেসিক ইন্টালেক্টও লোকজনের নেই। আর এখানে একটা ডেমোক্রেটিক প্রসেস চলছে যে না, এই জিনিসটা দেশের জন্য ভালো। দেশে প্রাইভেট স্পেস এজেন্সি আসছে, তার জন্যে ইসরোর বিজ্ঞানীরা ছেড়ে দিয়ে প্রাইভেট স্পেস এজেন্সিতে যাচ্ছে, তাতে স্পেস এজেন্সি বুমিং হচ্ছে, স্পেস সায়েন্টিস্টে বুমিং হচ্ছে। মানে এইটুকু বেসিক বোঝার মতো ক্যাপেবিলিটিটাও বিরোধী পক্ষের তৈরি হয়নি। এরা হচ্ছে বিজেপি খারাপ, যে যেই কথা বলছে বিজেপি কিছু ভালো করেছে এর দাল। বাই দ্য ওয়ে, আমি বলছি না যে বিজেপির ভক্তরা এনি কিছু ভালো, কারণ যখন পশ্চিমবঙ্গে মমতা সরকার ট্যুরিজমে ভালো কাজ করেছিল, আমি বলেছিলাম ট্যুরিজমে ভালো কাজ করেছিল, তাতে হাই হাই করে ভক্তবৃন্দ এবং সিপিএমের লোকজন আমার এগেনস্টে লাফিয়েছিল। দ্য প্রবলেম ইজ এগেন, আমি বলছি ভারতে গণতন্ত্র কোনো কাজের কাজ করছে না। কারণ আপনি যদি সরকার হয়ে কোনো ভালো কাজও করেন, সেই ভালো কাজ বোঝার মতো ক্ষমতাও নেই। এটাই হয়ে গেছে। এটা কালকেও আমি বলেছিলাম, আজকেও আমি বলছি। ইটস সো স্যাড। তো এটাই জাস্ট আমি জানিয়ে রাখলাম যে আজকে স্কাই রুটের খবরটা আপনারা দেখেছেন, তাতে আপনারা বুঝতে পারবেন কেন ইসরো সায়েন্টিস্টটা ছেড়ে দিচ্ছে। ভালোর জন্য ছাড়ছে, ওকে, খারাপের জন্য নয়। তাতে দেশের ভালো হবে, খারাপ কিচ্ছু হবে না।